স্বামী বিবেকানন্দের স্বপ্ন হিমালয়ের কোলে একটি নিভৃত নিশ্চিন্ত সাধনক্ষেত্র। তার সেই স্বপ্নের সার্থকতা মায়াবতী অদ্বৈত আশ্রম। আমাদের এই উত্তরাখণ্ড ভ্রমণে আমরা ঘুরে দেখব মায়াবতী অদ্বৈত আশ্রম, শ্যামলাতাল বিবেকানন্দ আশ্রম, আর যাওয়ার পথে ঘুরে দেখব ওল্ড দিল্লির কিছু স্থান এবং ফেরার পথে ঘুরে নেব প্রয়াগরাজ। শুরু হচ্ছে আমাদের মায়াবতী শ্যামলাতাল ভ্রমণের প্রথম পর্ব। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর এবারে আমাদের উত্তরাখণ্ড মায়াবতী শ্যামলাতাল ট্রিপের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। আমাদের যাত্রা শুরু হলো হাওড়া স্টেশন থেকে। 12323 হাওড়া বার্মের এক্সপ্রেস। ঠিক সন্ধ্যা 6:50-এ হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই হাওড়া বার্মের এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে হাওড়া স্টেশন থেকে এবং এর লাস্ট স্টেশন হলো রাজস্থানের বার্মের। হাওড়া থেকে ওল্ড দিল্লি পর্যন্ত টোটাল এটি 1432 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ট্রেনটি ছাড়ে সন্ধ্যা 6:50-এ আর পরের দিন বিকাল 3:30 নাগাদ এটি পৌঁছায় ওল্ড দিল্লি স্টেশনে। যাত্রাপথে মোট 8টি স্টেশনে এটি স্টপেজ দেয়। 8টি স্টেশন হলো আসানসোল, ধানবাদ, কোদেরমা, গয়া, সাসারাম, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ এবং কানপুর সেন্ট্রাল। আর এরপরেই এটি ওল্ড দিল্লি স্টেশনে পৌঁছে যায়। আমরা এখন প্রায় ওল্ড দিল্লি স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর আমাদের পাশ দিয়ে ছুটে চলেছে দিল্লির মেট্রো। আর এখন আমরা পার করছি যমুনা নদী। দিল্লি ঢোকার ঠিক আগেই এই যমুনা ব্রিজ ক্রস করে আমরা এখন এগিয়ে চলেছি। করার কিছুটা পরেই আমরা ট্রেন থেকে দেখতে পেলাম রেড ফোর্ট। এটি হচ্ছে ওল্ড দিল্লির রেড ফোর্ট। ঘড়িতে এখন বাজছে বিকাল 3:30। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছে গেছি ওল্ড দিল্লি স্টেশন। আমরা এখন দিল্লিতে নেমে পড়েছি ওল্ড দিল্লি স্টেশনে। এবার আমরা ওল্ড দিল্লি স্টেশনের আশপাশে যেসব দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো প্রথমে ঘুরে দেখব। আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। এই যে এখানে নেমেই ক্লোক রুম আছে। দিল্লিতে এই যে এসকেলেটার থেকে নামার পরে একদম বাঁদিকেই ক্লোক রুম। এখানে আমরা এখানে আমাদের লাগেজগুলো রেখে তারপর দিল্লি শহরটাকে মানে ওল্ড দিল্লির আশপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। এই যে এন্ট্রি গেট নাম্বার
স্ট্রিট পাশেই আছে অটো স্ট্যান্ড। এখান থেকে অটো করে আপনারা এই আশপাশের দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে নিতে পারেন। অটো স্ট্যান্ড থেকে আমরা একটা অটো বুক করে নিয়েছি এবং আমাদের প্রথম গন্তব্য হলো দিল্লির লাল কিলা বা রেড ফোর্ট। রেড ফোর্ট প্রতিদিন খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এবং প্রতি সোমবার রেড ফোর্ট থাকে বন্ধ। আর এখানে প্রবেশের জন্য আপনাদেরকে মাথাপিছু 50 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে এবং এখানে অনলাইনেও টিকিট বুকিংয়ের ব্যবস্থা আছে। অনলাইনে টিকিট বুক করলে অনেকটাই ডিসকাউন্টও পাওয়া যায়। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে মুঘল সম্রাট শাহজাহান নির্মাণ করেছিলেন এই লালকেল্লা। রেড ফোর্ট তৈরির পর থেকে 1857 সাল পর্যন্ত মুঘল সম্রাটদের বাসগৃহ ছিল এই লালকেল্লা। এরপর যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে আসেন, তারপরে এই যে ফোর্টটি সেটি তারা সেনা দুর্গ হিসেবে ব্যবহার করতেন এবং দ্বিতীয় বাহাদুর শাহকে এখান থেকে তারা নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলেন। প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী, আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী এই লালকেল্লাতেই পতাকা উত্তোলন করেন। আর 2007 সালে এই রেড ফোর্ট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। জায়গাটা খুবই সুন্দর, আপনারা এখানে এলে অনেকটা হাতে সময় নিয়ে আসবেন। এখন আমরা দিওয়ান-ই-আম দেখতে যাচ্ছি। দিওয়ান-ই-আম হচ্ছে সেই জায়গা যেখানে ময়ূর সিংহাসনে বসে মুঘল সম্রাটরা তার প্রজাদেরকে ঝরোখা দর্শন দিতেন। আমি সেই জায়গাটা এখন যাচ্ছি, দেখাচ্ছি। এই হচ্ছে সেই জায়গা যেখানে ছিল ময়ূর সিংহাসন, যা ব্রিটিশরা নিজেদের সাথে নিয়ে চলে গেছেন লন্ডনে। ময়ূর সিংহাসনটা যে বেসের উপর, সেই জায়গাটাই কত সুন্দর। যাচ্ছি দিওয়ানি খাস দেখতে। পুরো শ্বেত পাথরে মোড়া, নানা রকম অলঙ্করণ দিয়ে তৈরি এই গৃহটি। এখন আর সেসব মূল্যবান পাথর বা ধাতু কিছুই নেই, তবে ওই স্ট্রাকচারটা এখনো আছে। আমরা ওটা দেখবার জন্য এবার যাচ্ছি। নবাবের
প্রাইভেট একটা জায়গা যেখানে বিভিন্ন রকম পশুদের লড়াই, বিভিন্ন প্রদর্শনী সম্রাট উপভোগ করতেন। এটা হচ্ছে দিওয়ানি খাস, যেটি ছিল সম্রাট যখন নিজের অভ্যন্তরীণ কারোর সাথে দেখা করতেন তখন এই মহলেই দেখা করতেন। এই উপরের গুলো এখন আর কিছুই নেই। আমার পিছনে যেটি, এটি হচ্ছে মতি মসজিদ। আমি এটাও ঘুরে দেখাচ্ছি। মুঘল সম্রাট ঔরঙ্গজেব এই মতি মসজিদটি বানিয়েছিলেন এবং তিনি এখানে প্রতিদিন সাধনার জন্য আসতেন। রেড ফোর্টের সামনে কি খাচ্ছ? কি খাচ্ছ এটা? কি? ভেলপুরি। এই যে রেড ফোর্টের সামনে ভেলপুরি। রেড ফোর্ট ঘুরে নেওয়ার পর রেড ফোর্টের সামনে থেকেই আমরা একটা টোটোয় উঠে পড়লাম, আর আমাদের পরবর্তী গন্তব্য হলো রাজঘাট মেমোরিয়াল। আমরা এখন চলেছি রাজঘাট মেমোরিয়ালের পথে। সালটা ছিল 1948 সালের 31শে জানুয়ারি। ওই দিনে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে এই স্থানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল। এছাড়াও পরবর্তীকালে এখানে জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, চৌধুরী চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী সহ আরও বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিচিহ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজঘাট মেমোরিয়ালে সমাধিক্ষেত্রটি কালো মর্মর পাথর দ্বারা চিহ্নিত করা আছে। এই নিচে আমি ওখানে যাব, আর তার পাশেই জ্বলছে ইটারনাল ফ্লেম বা চিরন্তন দীপশিখা। এটি হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর শেষকৃত্যের স্থান। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল এই স্থানটিতে, আর সামনে আছে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শেষকৃত্য স্থান। রাজঘাট মেমোরিয়াল খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত। এই যে সামনে হচ্ছে ইন্দিরা গান্ধীর সমাধি, কিন্তু এখন অলরেডি 7টা বাজে আর এখানে বন্ধ হয়ে যাবে, তাই আমরা আর অত দূর যেতে পারছি না। আমি দূর থেকে দেখাচ্ছি, এখানে অনেক রাজহাঁস চলছে। আমরা এবার রাজঘাট থেকে বেরিয়ে পড়ছি। এটা এক্ষুনি ক্লোজিং টাইম হয়ে গেছে। এখন সন্ধ্যে 7টা বাজে, যদিও
আশপাশে খুব একটা সন্ধ্যা হয়নি, আমাদের ওখানে যেমন তাড়াতাড়ি সন্ধ্যা হয়, এখানে খুব একটা তাড়াতাড়িও সন্ধ্যা হয়নি। এবার আমরা বেরিয়ে গিয়ে পরবর্তী গন্তব্যে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি শীশগঞ্জ সাহেব গুরুদুয়ারাতে। জানি না যে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড কিনা, যদি অ্যালাউড হয় তাহলে আমি ভিতরটা দেখাচ্ছি। কারা প্রসাদ দিয়েছে আমাদের গুরুদুয়ারাতে, খুব সুন্দর খেতে, ফার্স্ট টাইম খেলাম। দিল্লিতে অবস্থিত 9টি গুরুদুয়ারার মধ্যে শীশগঞ্জ সাহেব গুরুদুয়ার অন্যতম। 1783 সালে বাঘেল সিং নবম শিখ গুরু তেগ বাহাদুরের স্মৃতির উদ্দেশ্যে এই গুরুদুয়ারটি নির্মাণ করেছিলেন। গুরুদুয়ারে প্রতিদিন লঙ্গারের ব্যবস্থা আছে, আমরাও তাই বসে গিয়েছিলাম লঙ্গারে প্রসাদ পাওয়ার জন্য। এরপর আমরা গেলাম গৌরীশঙ্কর মন্দিরে। দিল্লি চাঁদনি চকে অবস্থিত গৌরীশঙ্কর মন্দির প্রায় 800 বছরেরও অধিক প্রাচীন। এখানে উপাস্য দেবতা হলেন শিব। একবার মারাঠা সৈনিক আপা গঙ্গাধর যুদ্ধে আহত হয়ে শিবের শরণাপন্ন হয়েছিলেন। পরবর্তীকালে সুস্থ হওয়ার পর তিনি দিল্লিতে এই গৌরীশঙ্কর মন্দির নির্মাণ করেছিলেন। এরপর আমরা কিছুক্ষণ ঘুরে নিলাম দিল্লির চাঁদনি চক মার্কেটে, কিন্তু তখন অলরেডি রাত্রি 11টা বাজছিল, তাই অনেক দোকানই হয়ে গিয়েছিল বন্ধ। এখন বাজছে রাত 12টা। আমরা দাঁড়িয়ে আছি দিল্লি স্টেশনে। আমরা দিল্লি থেকে টানাকপুরে ট্রেন করে যাব টানাকপুর। টানাকপুর থেকে আমরা গাড়ি করে যাব মায়াবতী। আর এখন আমাদের টানাকপুর যাওয়ার ট্রেনটা ঢুকছে। রাত্রি 12:35-এ ওল্ড দিল্লি থেকে আমাদের যাত্রা শুরু হলো। আমরা এখন চলেছি টানাকপুরের পথে। উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলায় অবস্থিত এই টানাকপুর। এই টানাকপুর দ্য গেটওয়ে অফ কুমায়ুন হিমালয়া নামেও পরিচিত। কুমায়ুন হিমালয়ের পাহাড়ের বিভিন্ন স্থানগুলি যাওয়ার জন্য এই টানাকপুর স্টেশনে নেমেই গাড়ি করে সরাসরি চলে যাওয়া যায় পাহাড়ের উপরে। আমরা আগে থেকেই আমাদের গাড়ি বুক করে রেখেছিলাম মায়াবতী শ্যামলাতাল সহ হোল ট্যুরটা করবার জন্য। সেই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশান বক্সে অ্যাড করে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। নির্ধারিত সময়ে অর্থাৎ সকাল 9:35-এ আমরা পৌঁছে গেলাম টানাকপুর স্টেশনে। আর টানাকপুর ঢোকার আগে থেকেই প্রাকৃতিক দৃশ্য সুন্দর রূপ রস গন্ধ নিয়ে ধরা দিতে লাগলো আমাদের চোখের সামনে। এখন আমরা নেমে পড়লাম টানাকপুর স্টেশনে। আর এর পরবর্তী পর্বে আপনারা দেখবেন টানাকপুর থেকে মায়াবতী অদ্বৈত আশ্রমে জার্নির ভিডিও এবং মায়াবতী অদ্বৈত আশ্রমের ভিডিও। আমাদের উত্তরাখণ্ড ভ্রমণের প্রথম পর্বটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল 5 ফোরন পিসি।